হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মিডিভাল হিস্ট্রি, মধ্যকালীন ভারতের ইতিহাস, এই বিষয়টার উপরে আমরা ডিসকাস করছিলাম এবং আমরা যে বইটাকে ফলো করছিলাম সেটা হচ্ছে অ্যানসেন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি বাই পুনাম দালাল দহিয়া। এই বইটা অনেকেই ফলো করে এবং এই বইটা একটা যথেষ্ট ভালো বই, যেখান থেকে তোমরা মিডিভাল হিস্ট্রি পড়তে পারো এবং তোমাদের পড়তে যাতে সুবিধা হয় সেই কারণে আমি এইখানে যে জিনিসগুলো লেখা রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো আমি প্রপারলি ভালোভাবে তোমাদেরকে ডিসকাস করে বোঝাচ্ছি। তো তোমরা এই বইটা আমি বোঝানোর পর অবশ্যই তোমরা আবার পড়ো বা তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিও, দিয়ে তোমরা অবশ্যই বারে বারে পড়ো। তো আমরা মিডিভাল হিস্ট্রিতে অলরেডি অনেকটা দূর অবধি এগিয়ে এসেছি। আমরা মোহাম্মদ ঘুরি অবধি অলরেডি দেখে এসেছি। এবার আমাদের সময় এসে গেছে আমরা দিল্লির যে সুলতানি যুগ সেটা সম্পর্কে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সেই জায়গাতে যাব। তার আগে তোমরা যদি এই পিডিএফটা চাও এবং ক্লাসের নোটিফিকেশান তোমরা যদি পেতে চাও, তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে, প্লাস তোমরা ক্লাসের নোটিফিকেশান এখান থেকে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে বা কিছু যদি জানাতে চাও, তাহলে এই টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে জয়েন করে মেসেজ করো। তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো বা টেলিগ্রামে আলাদা করে মেসেজ করো। একটা এখানে যদি তোমরা মেসেজ করো, সুবিধা হবে কি, আমি মানে অতজনের মেসেজ দেখতে অসুবিধা হয়, তো তোমরা যদি এক জায়গাতে করো তাহলে সুবিধা হবে, রিপ্লাই দিতেও সুবিধা হবে এবং তাড়াতাড়ি রিপ্লাই দিতেও পারবো। এবার সব জায়গায় মেসেজ করলে এটা একটা প্রবলেম হয়, অনেকে তোমরা বলো যে আমি রিপ্লাই দিতে দেরি করি, বা সেই জন্য এটা বলা যে অবশ্যই গ্রুপে এসে মেসেজ করো, তাহলে সুবিধা হয়। আর যদি তোমরা ফেসবুক যে পেজ রয়েছে এই চ্যানেলে সেটা ফলো না করে থাকো, তাহলে সেটাও ফলো করে রাখো, সেখানেও ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমি লাইভ ক্লাস নিচ্ছি শুক্র, শনি, রবিবার রাত্রি 9টা থেকে, এবং সেই ক্লাসগুলো আগে আমি ইতিহাসের ওপর শুধু ক্লাস নিচ্ছিলাম, ইতিহাসের কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করছিলাম। এখন আমি জিওগ্রাফিও শুরু করেছি, জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সারের একটা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। তোমরা যারা দেখোনি জিওগ্রাফির যে লাইভ ক্লাসগুলো, সেগুলো এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। ভারতীয় ভূগোল, প্রশ্ন উত্তর, এরকম একটা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আর ইতিহাস সম্পর্কে, ইতিহাসের ওপর যে ভিডিওগুলো তোমরা যারা লাইভ ক্লাস দেখোনি বা আবার দেখতে চাও ক্লাসগুলো, সেগুলো এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও এই প্লেলিস্ট অপশানে গেলেই এই সমস্তগুলো তোমরা পেয়ে যাবে, এরকম ভাগ করে করে রাখা রয়েছে, তোমরা গেলেই সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। এখানে আমার পুরনো ভিডিওগুলো দেওয়া রয়েছে, আর এখানে আমি যে নতুন যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো এখানে রয়েছে। তো তোমরা গেলে অবশ্যই এগুলো পাবে, প্লেলিস্ট অপশানে পাবে। এছাড়া এই ভিডিওর নিচে ডিসক্রিপশানেও সেইগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্ক থেকে গিয়ে দেখতে পারো। যারা তোমরা নতুন দেখছো, অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, তাহলে তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারবে এবং নতুন নতুন ভিডিওর আপডেট, নোটিফিকেশন সমস্ত কিছু পাবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমরা পারলে একটু তোমাদের যারা বন্ধুরা রয়েছে, যারা তোমরা যে সমস্ত গ্রুপগুলোতে রয়েছো, প্লিজ যদি শেয়ার করতে পারো খুব ভালো হয়, তো তোমরা একটু শেয়ার করো। তো চলো আমরা শুরু করব আজকের টপিক। তোমরা যদি এই বইটা ওপেন করো, তাহলে 11 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে দ্য দিল্লি সালতানেট। আমরা সেখান থেকেই আজকের আলোচনা শুরু করব। এটা আজকে পার্ট 1, দিল্লি সালতানেট, তার মধ্যে দাস বংশ, এই বংশটা সম্পর্কে আজকে পুরো জানবো, মানে পুরোটা নয়, হাফটা জানবো। আজকে জানবো হচ্ছে সুলতানা রাজিয়া অবধি। তারপরে পরের দিনের পার্টটা, বাকিটা পরের দিনের ভিডিওর মাধ্যমে শেষ করে দেবো। তো দুটো পার্টের মাধ্যমে দাস বংশ আমরা কমপ্লিট করব। চলো তো শুরু করা যাক। আমরা এর আগে মোহাম্মদ গজনবীর আক্রমণ দেখে এসেছি, মোহাম্মদ ঘুরির আক্রমণও দেখে এসেছি। এই দুটো আক্রমণের কি প্রভাব ছিল সেইগুলো আমরা দেখে এসেছি। যে মোহাম্মদ গজনবীর আক্রমণের ডাইরেক্ট কোনো প্রভাব ভারতের রাজনীতিতে ছিল না, কারণ মোহাম্মদ গজনবী ভারতে সাম্রাজ্য বিস্তার করতে আসেননি, তিনি এসেছিলেন ভারতের সম্পদ লুট করতে। এবং ভারতে সেই সময় এতটাই সম্পদ ছিল, মোহাম্মদ গজনবীর 17 বার আক্রমণ সত্ত্বেও ভারতের সম্পদ সেইভাবে কমেনি। এবার মোহাম্মদ গজনবীর আক্রমণের একটা প্রভাব বলতে পারো যে ভারতে এই সময় একটা বড় সাম্রাজ্য গড়ে উঠতে পারেনি, কারণ বারংবার এই মোহাম্মদ গজনবীর আক্রমণ।
এটা একটা অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যারা সেন্ট্রাল এশিয়ান যে সমস্ত রুলাররা ছিলেন তাদের কাছে ভারত সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়, তারা বুঝতে পারে যে ভারতে প্রচুর সম্পদ রয়েছে এবং সেখানে গেলে আমরা প্রচুর সম্পদ পেতে পারি। এই কারণেই পরবর্তীকালে মোহাম্মদ ঘুরিও আক্রমণ করেন। যদিও মোহাম্মদ ঘুরির আক্রমণের আরো একটা উদ্দেশ্য ছিল, তিনি ভারতে সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন। তো মোহাম্মদ গজনবীর আক্রমণ মোহাম্মদ ঘুরিকে টেনে আনে এবং মোহাম্মদ ঘুরির আক্রমণের পরে ভারতে মুসলিম সাম্রাজ্যের, মুসলিম রাজত্বের সূচনা হয়ে যায় এবং এইভাবে ধীরে ধীরে ভারতে একটা সময় দেখব যে পুরো সময়টাতে সুলতান বলে এক রকমের রুলাররা রাজত্ব করতে আসছেন। তারা যারা এই সিংহাসনে বসছেন তাদের অধিকাংশই, সবাই নয়, অধিকাংশই সুলতান এই উপাধিটা নিচ্ছে। সেই কারণে এই পুরো যুগটাকে আমরা বলছি সুলতানি যুগ। So, invasions of Muhammad Ghazni and Muhammad Ghuri into India ultimately resulted in the establishment of Delhi Sultanate. তো এটাই মেন কারণ ছিল, এদের দুজনের আক্রমণের ফল হিসেবেই আমরা দেখব ভারতে এই দিল্লি সালতানেট বা সুলতানি যুগ, দিল্লির সুলতানি যুগ। এবার দিল্লিতে এই সুলতানি যুগ যতদিন আমরা দেখব সেখানে টোটাল 5টা রাজবংশের কথা দেখব। সেই 5টা বংশের প্রথম হচ্ছে স্লেভ ডাইনেস্টি। যদিও স্লেভ ডাইনেস্টির নামটা সঠিক নয়, অনেকে অনেকগুলো নাম দেন, সেগুলো আমরা দেখব। স্লেভ ডাইনেস্টি, তারপর আসছে খিলজি ডাইনেস্টি, তারপর আসছে তুগলক, তারপর আসছে সৈয়দ এবং তারপর আসছে লোদি। এই 5টা বংশ এখানে রাজত্ব করে এবং এদের মধ্যে অধিকাংশই ছিল তুর্কিস, তুর্ক, এদের মানে এরা তুর্ক থেকে আসছে, তো তুর্কিস, এবং একটা বংশ এই লোদি বংশ যেটা ছিল আফগান। তো এরা এই জায়গাতে একটা বড় সময় ধরে রাজত্ব করতে থাকে। আর এদের সাম্রাজ্যের আরো একটা বৈশিষ্ট্য বলতে পারো যে এরা প্রথমবার পুরো ভারত দখল করে, শুধুমাত্র উত্তর ভারত নয়, দক্ষিণ ভারত এরা দখল করে সেখানে রাজত্ব করে। এবার এখানে প্রশ্ন আসবে, আমরা প্রাচীন ভারতের ইতিহাসে পড়ে এসেছি সমুদ্রগুপ্তের কথা, আমরা পড়ে এসেছি এর কথা, সম্রাট অশোকের কথা, তারাও একটা বড় সাম্রাজ্য স্থাপন করেছিল। কিন্তু প্রাচীন ভারতে সম্রাট অশোকের সাম্রাজ্যের মধ্যে পুরো ভারত ছিল না, কারণ তোমরা জানো যে দক্ষিণ ভারতের 3টে রাজবংশের কথা বলা রয়েছে যারা তখন মৌর্য সাম্রাজ্যের আন্ডারে ছিল না। চোল, চের, সত্যপুত্র, এরকম 3টে রাজবংশের কথা বলা রয়েছে। তো সেই সময় পুরো অংশটা ছিল না। আবার সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত পুরো দখল করলেও সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতকে তার সাম্রাজ্যভুক্ত করেননি, কারণ তিনি জানতেন যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে এসে রাজত্ব করা সম্ভব নয়। এই কাজটা আমরা প্রাচীন ভারতে দেখিনি যে দক্ষিণ ভারত পুরোপুরি একটা সাম্রাজ্যের মধ্যে একটা রাজবংশের আন্ডারে এসছে। সেটা প্রথমবার এই সুলতানি যুগে আসে এবং আরো পার্টিকুলারলি বললে যখন খিলজি বংশের রাজত্ব আসে, অর্থাৎ আলাউদ্দিন খিলজি যখন রাজত্ব করেন তখন পুরো দক্ষিণ ভারত এই খিলজি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তো এইগুলো কিছু কিছু বৈশিষ্ট্য। এবার হচ্ছে আমরা যে প্রথম রাজবংশ সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি, তাদের সম্পর্কে জানবো। স্লেভ ডাইনেস্টি বা বাংলায় বললে সেটা দাস বংশ। এবার যেটা একটু আগে বলছিলাম যে দাস বংশ কেন নামটা সঠিক নয়, কারণ এখানে যারা রাজত্ব করেছেন এই বংশের আন্ডারে যারা যারা রাজত্ব করেছেন তারা প্রত্যেকে দাস ছিলেন না। হ্যাঁ, যিনি প্রতিষ্ঠাতা তিনি দাস ছিলেন বা অনেকেই দাস ছিলেন বলতে পারি, কিন্তু আবার উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাজিয়া সুলতান, তিনি দাস ছিলেন না। তো এই কারণে এই বংশটাকে প্রপারলি ঐতিহাসিকরা দাস বংশ বলতে চান না। তবুও আমরা মানে আমাদের কথার মধ্যে এই দাস বংশটা ঢুকে গেছে, তাই আমরা বারংবার দাস বংশই বলবো, কিন্তু প্রপার নাম এটা দাস বংশ নয়। সেকেন্ড আরো দুটো নাম ঐতিহাসিকরা দিয়ে থাকেন, একটা হচ্ছে ইলবাড়ি তুর্ক আর একটা হচ্ছে মমলুক ডাইনেস্টি। ওকে, ইলবাড়ি তুর্করা অ্যাকচুয়ালি অনেকগুলো শাখায় বা অনেক জাতিতে বিভক্ত ছিল, যেমন ভারতীয়, আমরা ভারতীয়, প্রত্যেকেই ভারতীয়, কিন্তু যদি পার্টিকুলারলি বলি দক্ষিণ ভারতীয় তাহলে আমরা বুঝে যাবো যে দক্ষিণ ভারতের যারা বাসিন্দা তাদেরকে বলা হচ্ছে। বা আরো যদি আমরা বলি বাঙালি তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, ভারতের কোনো একটা অংশে বাংলায় ভাষাভাষী মানুষরা থাকেন তাদের বাঙালি বলা হয়। তো এইরকমই তুর্করাও একাধিক ভাগে বিভক্ত ছিল, তাদের মধ্যে একটা পার্টিকুলার অংশের নাম ছিল হচ্ছে ইলবাড়ি। এবং এই বংশের যারা রুলার ছিল তাদের অনেকে ইলবাড়ি বংশের ছিল বলে তাই জন্য এদেরকে ইলবাড়ি তুর্ক বলা হয়। আবার
অনেকে বলছেন সবাই ইলবাড়ি তুর্ক ছিলেন না, যেমন এই বংশের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ কুতুবুদ্দিন আইবক তিনি নিজেই ইলবাড়ি তুর্ক ছিলেন না। আর একটা নাম যেটা সব থেকে বেশি ঐতিহাসিকরা মানেন সেটা হচ্ছে মমলুক ডাইনেস্টি। মমলুক শব্দের প্রপার অর্থ হচ্ছে এমন দাস যাদেরকে যুদ্ধের জন্য কেনা হয়েছে, অর্থাৎ তাদেরকে দাস হিসেবে কেনা হয়েছিল, কিন্তু তাদের কেপেবিলিটি ছিল সেই কারণে তাদেরকে যুদ্ধে ইউজ করা হয়েছে, তাদেরকে সৈনিক হিসেবে বা বড় বড় সেনাপতি হিসেবে তাদেরকে কাজে লাগানো হতো। এই ধরনের পার্টিকুলার দাসদের আরবীয় ভাষাতে এই মমলুক শব্দটা বলা হয়। তো এই নামটা অনেকে মেনে নিয়েছেন, কারণ হ্যাঁ এরা প্রত্যেকেই মানে এদের মধ্যে অনেকেই দাস ছিলেন এবং অনেকেই এরা তাদের কর্মজীবন শুরু করেছিলেন এরকম সৈনিক হিসেবে বা কোনো একটা বড় পোস্ট দিয়ে। তো এই মমলুক ডাইনেস্টি, তো যাই হোক এই তিনটে নাম আমরা জেনে রাখলাম, স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ, ইলবাড়ি তুর্ক এবং মমলুক ডাইনেস্টি, যারা 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করে। কারণ তোমরা জানো যে 1206 খ্রিস্টাব্দে আমাদের মোহাম্মদ ঘুরি মারা যায়, তারপর থেকে এই বংশটা প্রতিষ্ঠা হয়। তো যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম এটাই এখানে লেখা রয়েছে, স্লেভ ডাইনেস্টিকে কেন মমলুক ডাইনেস্টি বলা হয়। মমলুক তো একটা আরবিক শব্দ যার অর্থ হচ্ছে ওন্ড, অধিকৃত, যাদেরকে অধিকৃত দাস, যাদেরকে মিলিটারি সার্ভিসে লাগানো হয়েছে, সেই রকম দাসদের বলা হয় মমলুক। ক্লিয়ার? এবার এই দাস বংশ কিন্তু একটা বংশের, মানে এই দাস বংশের যারা রুলার ছিল প্রত্যেকেই একই বংশের নয়। কারণ দেখো যখন কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসছেন তিনি একটা বংশের, কোনো না কোনো একটা বংশের থেকেই আসছেন, সে দাস হতে পারে কিন্তু কোনো না কোনো বংশে জন্মগ্রহণ করেছেন। তিনি যখন সিংহাসনে বসছেন একটা বংশ প্রতিষ্ঠা করছেন। এবার তারপরে যে সিংহাসনে বসছে আরাম শাহ, সেও তার পুত্র ছিল, ঠিক আছে, কিন্তু যখনই ইলতুৎমিশ সিংহাসনে বসছে বংশ চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ইলতুৎমিশ কিন্তু কুতুবুদ্দিন আইবকের বংশভূত ছিলেন না, তার ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের জামাই, অতএব বংশ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেখানে আরো একটা বংশ রয়েছে। তো এক কথায় বলা যেতে পারে এই দাস বংশের মধ্যে আরো তিনটে বংশ রাজত্ব করেছে। প্রথমে হচ্ছে কুতবি ডাইনেস্টি। কুতবি ডাইনেস্টি যেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক, 1206 থেকে 1211 খ্রিস্টাব্দ অব্দি এই কুতবি ডাইনেস্টি রাজত্ব করে। তারপরে আসছে ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টি, যেটা বললাম যে ইলবাড়ির একটা তুর্কদের একটা ভাগ ইলবাড়ি, এবং ইলতুৎমিশ একজন ইলবাড়ি তুর্ক ছিলেন, ঠিক আছে। তো সেই কারণে ইলতুৎমিশ যখন থেকে সিংহাসনে বসছেন তখন থেকে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টি, যেটা 1211 থেকে 1266 খ্রিস্টাব্দ অব্দি চলে। আবার যখনই বলবান সিংহাসনে বসে তখন সেকেন্ড ইলবাড়ি তুর্ক ডাইনেস্টি আসছে, কারণ বলবানের সঙ্গে ইলতুৎমিশের কোনো রক্তের সম্পর্ক ছিল না, তিনি সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি, তিনি সিংহাসনে বসছেন, সেটাকে বলা হচ্ছে সেকেন্ড ইলবাড়ি ডাইনেস্টি, 1266 থেকে 1290। এবার 1290 এর পরে এই বংশটাই পুরো এই বংশটাই মানে চলে যাচ্ছে, তারপরে চলে আসছে খিলজি ডাইনেস্টি। ক্লিয়ার? এই তিনটে ভাগে ভাগ করা যেতে পারে দাস বংশকে। তো এদের সবাইকে একত্রিত ভাবে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেককেই দাস বংশের মধ্যে রাখা হয়। ক্লিয়ার? এইবার আমরা আসবো কুতুবুদ্দিন আইবকে। 1206 থেকে 1210 অব্দি তিনি সিংহাসনে ছিলেন, তিনি রাজত্ব করেছেন অফিসিয়ালি। কারণ তার আগেও 1206 আগেও যখন মোহাম্মদ ঘুরি বেঁচে ছিলেন তখন কুতুবুদ্দিন আইবকের ওপরই ভারতের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সুলতান ছিলেন না বা তিনি রাজা ছিলেন না এখানকার। 1206 খ্রিস্টাব্দে যখন মারা যায় মোহাম্মদ ঘুরি, তখন থেকে তিনি এই বংশটা প্রতিষ্ঠা করেন। তো সেই কারণে ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি। Founder of the slave dynasty, considered by many scholars as the real founder of Muslim rule in India। এই জায়গাটাতে অনেকটা ঘুরিয়ে মানে বিভিন্ন ভাবে প্রশ্ন করা হয় এবং আমাদের গুলিয়ে যায় ব্যাপারটা। যেমন যদি এখান থেকে কয়েকটা জিনিস বলছি, যেমন প্রথম যদি বলা হয় ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। যদি বলা হয় রিয়েল ফাউন্ডার অফ মুসলিম রুল, ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত নামটা থাকতে হবে, মানে ওয়ার্ডটা থাকতে হবে প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে কুতুবুদ্দিন আইবক। কিন্তু যদি বলা হয় ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাহলে নাম বলতে হবে মোহাম্মদ ঘুরির। মোহাম্মদ ঘুরি এসে এখানে সাম্রাজ্য বিস্তার করেন এবং তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক।
ক্লিয়ার? আবার যদি বলা হয় দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে উত্তর হবে ইলতুৎমিশ। তো এই জায়গাটা যেন গুলিয়ে না যায়, কি বলা হচ্ছে সেইটা ভালো করে জানতে হবে। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ, দাস বংশের শুধু প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, মুসলিম সাম্রাজ্যের শুধু প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি, মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। এই জায়গাটা একটু নোট করবে বা এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে। হি ওয়াজ এ তুর্কি স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। তিনি মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন। তুর্কি জাতিতে তুর্ক ছিলেন, কিন্তু ইলবাড়ি তুর্ক ছিলেন না, তুর্ক ছিলেন। এবং তিনি খুব মানে ধীরে ধীরে তার যে পাওয়ার ছিল সেটা বৃদ্ধি করতে থাকেন। কুতুবউদ্দিন আইবকের যে পাওয়ার মানে যেগুলো স্পেশালিটি ছিল সেটা মোহাম্মদ ঘুরি সেটা দেখে তিনি হন, এবং ফাইনালি কুতুবউদ্দিন আইবককে ভালো পোস্ট দেওয়া হয়। ঠিক আছে? এবং এক সময় এসে কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির একজন প্রধান সেনাপতিতে পরিণত হন। মোহাম্মদ ঘুরির নিজের কোনো পুত্র ছিল না, তার একাধিক দাস ছিল এবং বড় বড় জেনারেল ছিল। এদের অনেকের নাম আমরা জানবো, তাদের মধ্যে প্রথম নাম আমরা পাচ্ছি কুতুবউদ্দিন আইবকের। তো কুতুবউদ্দিন আইবক একজন দাস ছিলেন এবং পরবর্তীকালে তিনি জেনারেল হন। এবং মোহাম্মদ ঘুরি যেখানে যেখানে সাম্রাজ্য বিস্তার করতেন সেখানে সেখানে একজন করে গভর্নর নিযুক্ত করতেন, এবং ভারতের যে অংশটা ছিল সেই অংশটির গভর্নর তিনি কুতুবউদ্দিন আইবককে নিযুক্ত করেছিলেন। তারপরে 1206 খ্রিস্টাব্দে তিনি মারা যান। After the death of Ghori in 1206, Tajuddin Ilduj, the ruler of Ghazni, claimed his rule over Delhi, and Nasiruddin Kubacha, the ruler of Multan and Uch, aspired for independence. এবার যেটা একটু আগে বলছিলাম, একজন প্রথম দাসের নাম পেয়ে, প্রথম জেনারেল, প্রথম সেনাপতির নাম পেয়েছি হচ্ছে মোহাম্মদ ঘুরির, তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে? সেকেন্ড আর একজন সেনাপতি ছিলেন যার নাম হচ্ছে তাজউদ্দিন ইলদুজ, এবং থার্ড আরো একজন ছিলেন তার নাম হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা। আরো একজন ছিলেন 4 নম্বর, যার নামও তোমরা শুনেছো, তার নাম হচ্ছে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, যিনি মারা গেছেন এতদিনে। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি বাংলা বিহার দখল করেছিলেন, তারপরে তিনি মারা যান। ঠিক আছে? মানে মোহাম্মদ ঘুরির মৃত্যুর আগেই এই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি তিনি মারা যান। তাই জন্য একে আর আমরা এর মধ্যে আনবো না। এই তিনজনের নাম খুব ইম্পর্টেন্ট। একজনের নাম কুতুবউদ্দিন আইবক, সেকেন্ড হচ্ছেন তাজউদ্দিন ইলদুজ, থার্ড হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা। 1206 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ ঘুরি মারা যান, তাজউদ্দিন ইলদুজ তার একজন সেনাপতি তিনি গিয়ে সোজা গজনি দখল করে নেন। আর তোমরা জানো যে মোহাম্মদ ঘুরি তার মেন যে রাজধানী বলতে পারো সেটা ছিল গজনি। অতএব এই সময় যিনি গজনির রুলার, তার ইনডাইরেক্টলি তিনিই ভারতের রুলার, কারণ গজনি হচ্ছে প্রধান জায়গা। এখনো পর্যন্ত ভারতে দাস বংশ প্রতিষ্ঠা হয়নি। তো যখন মারা গেছেন তখন তাজউদ্দিন ইলদুজ গিয়ে গজনি দখল করে নিয়ে বলতে শুরু করেন যে দিল্লি অংশটা আমার, কারণ যেহেতু এটা গজনির আন্ডারে পড়ছে। অন্যদিকে নাসিরউদ্দিন কুবাচা ইনিও একজন জেনারেল ছিলেন মোহাম্মদ ঘুরির, আরো একজন সেনাপতি ছিলেন, এবং এনাকে মুলতান এবং উচ অঞ্চলের গভর্নর নিযুক্ত করা হয়েছিল। যেরকম করে প্রত্যেকটা জায়গা দখল করে করে একজন করে গভর্নর নিযুক্ত করতেন মোহাম্মদ ঘুরি, তেমনি ভাবে একে মুলতান এবং উচ অঞ্চলটা দেওয়া হয়। এবং এই জায়গা থেকে যখনই মোহাম্মদ ঘুরি মারা যায় তখনই এই নাসিরউদ্দিন কুবাচা বিদ্রোহ ঘোষণা করে এবং তিনিও স্বাধীন হয়ে যান। এবার মোহাম্মদ ঘুরি একা দাস ছিলেন না বা একা সেনাপতি ছিলেন না, এদের সমান অধিকার রয়েছে। প্রত্যেকেই অধিকার ক্লেম করতে থাকে যে এই জায়গাগুলো আমাদের। এই জায়গা থেকে আমাদের কুতুবউদ্দিন আইবক সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি দাস বংশের প্রতিষ্ঠা করেন। এই যে অংশটা দেখছো লাল দিয়ে ম্যাপ করে, মানে ম্যাপের মধ্যে লাল রঙের অংশটা, এটা পুরো স্লেভ ডাইনেস্টির মধ্যে ছিল। এটা মানে আমি শুধু মোহাম্মদ ঘুরির কথা বলছি, মানে কুতুবউদ্দিন আইবকের সময় নয়, পুরো 1290 খ্রিস্টাব্দ অব্দি শেষ পর্যন্ত দাস বংশ এই অব্দি অংশে বিস্তৃত হয়েছিল। ঠিক আছে? ম্যাপটা ইম্পর্টেন্ট। এবার এরা তো গেল মোহাম্মদ ঘুরির যারা দাস ছিল তারা। অন্যদিকে যারা অন্যান্য ভারতীয় রুলার ছিল তারাও এই সময় বিদ্রোহ ঘোষণা করে, কারণ মেন যে রুলার সে মারা গেছে, সেই কারণে এই সময় রাজপুতরা এবং অন্যান্য ভারতীয়রা এরাও বিদ্রোহ ঘোষণা করে। জয়চাঁদের নাম তোমরা শুনেছো। জয়চাঁদের যিনি এই সময়ের ছিলেন, সাকসেসার ছিলেন, তার নাম হচ্ছে হরিশচন্দ্র। ঠিক আছে? দ্য সাকসেসার অফ জয়চাঁদ, হরিশচন্দ্র, হ্যাড ড্রিভেন আউট দ্য তুর্কস ফ্রম বাদায়ুন অ্যান্ড ফারুকাবাদ। এই দুটো অঞ্চল থেকে জয়চাঁদ বলে হরিশচন্দ্র বলে একজন স্বাধীন হয়ে যান।
রাজপুতরা এই সময় স্বাধীন হতে থাকে, তারাও বিদ্রোহ ঘোষণা করতে থাকে। তো তার সামনে কুতুবউদ্দিন আইবকের সামনে একাধিক চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা চ্যালেঞ্জকে তিনি মোকাবিলা করেন এবং ফাইনালি তিনি এই বংশটা প্রতিষ্ঠা করেন। কি করে করেন? প্রথম যার নাম দেখলাম যে তাজউদ্দিন ইলদুজ, যে গজনির জায়গাটা দখল করে ক্লেম করতে শুরু করে যে পুরো যতটা জায়গা রয়েছে সমস্ত কিছু আমার, তাকেই হারিয়ে দেওয়া হয়। তাজউদ্দিন ইলদুজ এখানে হেরে যান। অতএব প্রথম যে শত্রু ছিল, প্রথম যে চ্যালেঞ্জটা ছিল সেটা শেষ হয়ে যায়। অন্যদিকে বাদায়ু, ফারুকাবাদ এই অঞ্চলগুলো তিনি দখল করে নেন, দিয়ে তিনি ফাইনালি স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। অন্যদিকে যে নাসিরউদ্দিন কুবাচা ছিল, এখানে যার নাম দেখেছিলাম নাসিরউদ্দিন কুবাচা, এনার সঙ্গে কুতুবউদ্দিন আইবকের বোনের বিবাহ হয়। তার ফলে এর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপিত হয় এবং তাই জন্য এই নাসিরউদ্দিন কুবাচা যতদিন কুতুবউদ্দিন আইবক বেঁচে ছিলেন ততদিন অবধি আর ভারতের অংশটাকে ক্লেম করেননি। ক্লিয়ার? তো আস্তে আস্তে যারা শত্রু ছিল তাদের প্রত্যেককেই তিনি দমন করতে থাকেন এবং ফাইনালি তিনি এই দাস বংশের প্রতিষ্ঠা করেন। হি অ্যাজিউমড দ্য টাইটেল সুলতান। তিনি সুলতান টাইটেল নেন এবং তার রাজধানী ছিল লাহোর। এই সময় পর্যন্ত ভারতের দিল্লিতে রাজধানী আসেনি, লাহোর হচ্ছে রাজধানী এই সময়। ক্লিয়ার? এটাও কোশ্চেন আছে যে কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? লাহোর। হি ডিড নট ইস্যু এনি কয়েন। কুতুবউদ্দিন আইবক নিজের নামে কোনো কয়েন চালু করে যাননি, এটাও পরীক্ষায় কোশ্চেন আছে, সেই কারণে এটা আলাদা করে এরকম একটা পয়েন্ট করে দেওয়া। হি ডিড নট ইস্যু এনি কয়েন। এর কারণ হচ্ছে কুতুবউদ্দিন আইবক কিন্তু শাসক হিসেবে, রুলার হিসেবে বেশি দিন রাজত্ব করতে পারেননি। 1206 বসেছেন, 1210 তিনি মারা যান। এবার এইটুকু সময়ের মধ্যে তার সামনে ছিল অনেকগুলো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো মানে অর্থাৎ যারা শত্রু ছিল তাদেরকে সেই সমস্তগুলো মোকাবিলা করা, এই সমস্ত করতে করতে এইরকম প্রপার অ্যাডমিনিস্ট্রেশন চালু করা, শাসন ব্যবস্থা চালু করা, কয়েন চালু করা, রাজধানী চেঞ্জ করে এনে দিল্লিতে আনা, এই সমস্ত কিছু তিনি করতে পারেননি। তাই জন্য এই সমস্ত কাজগুলো পরবর্তীকালে এসে ইলতুৎমিশ করবে, সেই কারণেই ইলতুৎমিশকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। তো যাই হোক, এখানে যেটা জানলে যে তিনি কোনো কয়েন ইস্যু করেননি। known as লাক বক্স অর গিভার অফ লাক, অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের আর একটা টাইটেল ছিল, উপাধি, সেটা হচ্ছে লাক বক্স। লাক বক্স শব্দের অর্থ হচ্ছে যে লাখ টাকার দান করেছে। ঠিক আছে, ইনি খুব দান ধ্যান করতেন, এই কারণে তাকে লাক বক্স বলা হতো। আর একটা নাম তাকে দেওয়া হয়, সেটা হচ্ছে কুরআন খাঁ। কুরআন খাঁ, কারণ তিনি খুব ভালো কোরআন পাঠ করতে পারতেন। এই কারণে এই দুটো টাইটেল ইম্পর্টেন্ট, মনে রাখবে, লাক বক্স এবং কুরআন খাঁ, এই দুটো টাইটেল দেওয়া হয় কুতুবউদ্দিন আইবককে। বিল্ড দ্য ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া, খোয়াতুল ইসলাম, দিল্লি। এটা যদিও ভুল একটা তথ্য দেওয়া রয়েছে এখানে, অ্যাকচুয়ালি লেখার ভুল রয়েছে। এটা বিল্ড দ্য ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া নয়, মানে হচ্ছে ভারতের প্রথম মসজিদ তিনি প্রতিষ্ঠা করেননি। ঠিক আছে, এটা বলা যেতে পারে দিল্লির সুলতানদের মধ্যে প্রথম যিনি একটা মসজিদ তৈরি করেন সেটার নাম হচ্ছে খোয়াতুল ইসলাম, তিনি দিল্লিতে এটা তৈরি করেন। যদি বলা হয় ভারতের প্রথম মসজিদ কোনটা, সেটার নামও এখানে আমি লিখে দিয়েছি, এটা যদিও বইতে নেই। চারমান জুমা বলে একটা মসজিদ রয়েছে, এখনো পর্যন্ত এটা রয়েছে। সেটা হচ্ছে ভারতের প্রথম মসজিদ, 629 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়, অনেক আগেকার কথা। ঠিক আছে, তো ফার্স্ট মস্ক যদি কোথাও এই চারমান জুমা মসজিদ অপশানে পাও তাহলে এটা সঠিক উত্তর হবে, যদি না থাকে তাহলে খোয়াতুল ইসলাম অ্যান্সার হবে। এবার এটা অপশানের উপর নির্ভর করছে যে অ্যান্সার কি হবে। এটা প্রপারলি বলা উচিত যে দিল্লির সালতানাতের বা দিল্লির সুলতানদের মধ্যে প্রথম মসজিদ তিনি তৈরি করেন, সেটা হচ্ছে খোয়াতুল ইসলাম মসজিদ। এটা দিল্লিতে অবস্থিত, দিল্লির মেহরুলিতে অবস্থিত, এবং যেখানে অবস্থিত কুতুব মিনার এবং মেহরুলির আয়রন পিলার, যেটা মেহরুলির লৌহ স্তম্ভ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের, সেইখানেই এই খোয়াতুল ইসলাম মসজিদ অবস্থিত। আরো একটা জিনিস তিনি তৈরি করেন, সেটা হচ্ছে 2.5 দিন কা ঝোপড়া বা 2.5 দিন কা ঝোপড়া, যেটা আজমিরে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখতে হবে। এনার সবাই দুজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন, একজনের নাম হচ্ছে হাসান নিজামি আর একজনের নাম হচ্ছে ফাকার ই মুদাব্বির। ঠিক আছে, এই নামটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু হাসান নিজামি খুব ইম্পর্টেন্ট নাম। হাসান নিজামি যিনি তাজুল মাসির রচনা করেন, এই দুটো পয়েন্টই ইম্পর্টেন্ট। আর ইনি রচনা করেন আদাব আল হার্ব, যদিও এটা ঠিক মনে রাখতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটা হচ্ছে 2.5 দিন কা ঝোপড়া, 2.5 দিন কা বা 2.5 দিন কা ঝোপড়া, যেটা আজমিরে অবস্থিত। ঠিক আছে, আর এটা হচ্ছে খোয়াতুল ইসলাম মস্ক, যেটা আজকে ভগ্নপ্রায় অবস্থা, খোয়াতুল ইসলাম মসজিদ। স্টার্টেড কনস্ট্রাকশন অফ কুতুব মিনার। কুতুব মিনার তৈরি তিনি শুরু করে যান, কিন্তু তিনি কমপ্লিট করতে পারেননি। প্রথম যে
তলাটা সেটা তিনি তৈরি করেন, কিন্তু তারপরে তিনি মারা যান। তারপরে এসে কমপ্লিট করেন হচ্ছে ইলতুৎমিশ। তো এখানে তিনটে কোশ্চেন আসে, শুরু করেন কুতুব মিনার শুরু করেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কমপ্লিট যদি সম্পূর্ণ কে করেন, উত্তর হবে ইলতুৎমিশ। যদি বলা হয় সেটাকে রেনোভেট কে করেন বা পুনর্নির্মাণ কে করেন, তাহলে উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ফিরোজ শাহ, যদি মানে অপশানে ফিরোজ শাহ তুগলকও থাকবে যে কে কুতুব মিনার নির্মাণ সম্পূর্ণ করেন, অপশানে ফিরোজ শাহ তুগলকও থাকবে, কিন্তু সেটা সঠিক উত্তর হবে না, কারণ ফিরোজ শাহ তুগলক সম্পূর্ণ করেননি। ফিরোজ শাহ তুগলক কি করেছিলেন, এই মিনারটা বাজ পড়ে নষ্ট হয়ে গেছিল কিছুটা, সেটাকে তিনি রেনোভেট করেন এবং আরো একটা তলা অ্যাড করেন। ঠিক আছে, তো ইলতুৎমিশ কমপ্লিট করেন। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো গুলিয়ে যায় বলে বারে বারে বলা, যাতে এরপর থেকে না কারোর গুলিয়ে যায়। ঠিক আছে, 1210 খ্রিস্টাব্দে তিনি চৌগান খেলতে গিয়ে মারা যান। চৌগান হচ্ছে হর্স পোলো, ঘোড়ার ওপর বসে পোলো খেলা, তোমরা জানো যে একটা হকি স্টিকের মতো ব্যাট নিয়ে খেলা হয়, সেরকমই একটা খেলা, এই হর্স পোলোর মতোই। এটা ইংলিশ নাম, এটাকে আরবিক নামে চৌগান বলা হয়। সেই চৌগান খেলাটা খেলতে গিয়ে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান। ক্লিয়ার? এরপরে যিনি সিংহাসনে বসেন তার নাম হচ্ছে আরাম শাহ, যেটা একটু আগে বলছিলাম। এটা চলছে এখনো পর্যন্ত কুতবি ডাইনেস্টি। আরাম শাহ সিংহাসনে বসেন 1210 খ্রিস্টাব্দে। খুব অল্প সময়, কয়েক মাস তিনি রাজত্ব করেন, কারণ ইনি নামের সঙ্গে, যেমন এনার নামের মধ্যেই রয়েছে আরাম, নিজেও খুব আরাম প্রিয় ব্যক্তি ছিলেন, খুবই আরাম এইসবের মধ্যে ডুবে থাকতেন। সেই কারণে যারা আমির ওমরাও ছিল তারা এর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। সন অফ কুতুবউদ্দিন আইবক, আরাম শাহ হচ্ছেন কুতুবউদ্দিন আইবকের পুত্র এবং একজন ইনকেপেবল রুলার ছিলেন, উইক ছিলেন, দুর্বল ছিলেন। সেই কারণে যারা তুর্কিশ আমির ছিল, আমির ওমরাহরা, তারা এর বিরুদ্ধে চলে যান এবং মাত্র 8 মাস ইনি রাজত্ব করেন। তো তুর্ক যারা আমির ওমরাহরা ছিল, সেই সময় একজনকে ডেকে পাঠান দিল্লিতে আক্রমণ করার জন্য, তার নাম হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই সময়ে বদায়ু বলে যে জায়গাটা রয়েছে, সেই বদায়ু জায়গাতে তিনি গভর্নর ছিলেন, অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের আন্ডারে একজন গভর্নর ছিলেন। এবং আরো একটা সম্পর্ক ছিল, কুতুবউদ্দিন আইবকের কন্যার সঙ্গে এনার বিবাহ হয়েছিল ইলতুৎমিশের, এবং একজন যোগ্য শাসক ছিলেন, ক্যাপেবল রুলার ছিলেন, বদায়ু অঞ্চলে ভালো শাসন করতেন। সেই কারণে তাকে ডেকে পাঠানো হয় এবং তিনি দিল্লি আক্রমণ করেন এবং আরাম শাহকে সরিয়ে দিয়ে তিনি শামসুদ্দিন টাইটেল নিয়ে সিংহাসনে বসেন, অর্থাৎ শামসুদ্দিন ইলতুৎমিশ, এটা তার পুরো নাম। এই নামটা ইম্পর্টেন্ট। ওকে, এবং দিল্লি সালতানেত, এই দাস বংশের, একটু আগে বললাম যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এনাকে বলা হয়। অনেকগুলো কোশ্চেন এখান থেকে হয়, সেই জন্য বারে বারে এটা বলা। দ্য রিয়েল কনসলিডেটর অফ স্লেভ ডাইনেস্টি ইন ইন্ডিয়া, হি বিলং টু দ্য ইলবারি ট্রাইব। যেটা বলছিলাম যে তুর্করা অনেকগুলো জাতিতে বিভক্ত ছিল, তাদের মধ্যে একটা হচ্ছে ইলবারি। তো সেই বংশের তিনি ছিলেন, সেই কারণে আবার বলা যেতে পারে যে ইলতুৎমিশ ইলবারি ডাইনেস্টির প্রতিষ্ঠা করেন। যদি বলা হয় ইলবারি ডাইনেস্টি কে প্রতিষ্ঠা করেন, তাহলে ইলতুৎমিশ অ্যান্সার হবে। তো এইগুলো হচ্ছে গুলিয়ে দেওয়ার কোশ্চেন, এগুলো থেকে গুলিয়ে যেতে পারে। ইনিও প্রথম জীবনে দাস ছিলেন। ইলতুৎমিশের যিনি ভাই ছিলেন, তিনি একে বিক্রি করে দিয়েছিলেন এবং কুতুবউদ্দিন আইবক এনাকে কিনে নিয়েছিল, এবং এনার যোগ্যতা দেখে তিনি হন। তারপরে তাকে গোয়ালিয়রের ইকতাদার হিসেবে নিযুক্ত করা হয়। ঠিক আছে, ট্যাক্স কালেক্টর, ইকতা ব্যাপারটা পরে আমরা জানবো। তো ইকতাদার হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীকালে তিনি তার পজিশন ইমপ্রুভ করেন এবং শেষ তিনি বদায়ু অঞ্চলের গভর্নরে ছিলেন এবং সেখান থেকে তিনি সুলতান হয়ে যান। 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ তিনি সিংহাসনে ছিলেন এবং পুরো শাসন ব্যবস্থা তৈরি করা, সমস্ত কিছু করা এনার কৃতিত্ব, ইনি সমস্ত কাজগুলো করেছিলেন। আফটার বিকামিং সুলতান, হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম লাহোর টু দিল্লি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লাহোর থেকে তিনি দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। ঠিক আছে, এবার ইনি যখন সিংহাসনে বসেন তখনও এনার সামনে একাধিক চ্যালেঞ্জ আসে, বারংবার এদের সামনে একাধিক চ্যালেঞ্জ আসছে। যেমন আবার সেই তাজউদ্দিন ইলদুজ, তিনি বিদ্রোহ ঘোষণা করে দেন। কুবাচা, মুলতানের যিনি শাসক ছিলেন, যার সঙ্গে কুতুবউদ্দিন আইবকের বোনের বিবাহ হয়েছিল, তিনি আবার বিদ্রোহ ঘোষণা করেন, কারণ কুতুবউদ্দিন আইবক মারা গেছে, কুতুবউদ্দিন আইবকের সঙ্গে তার সম্পর্ক ছিল, ইলতুৎমিশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। যখন ইলতুৎমিশ সিংহাসনে বসে, আবার বিদ্রোহ শুরু হয়ে যায়। তাজউদ্দিন ইলদুজ, যাকে হারিয়ে দেওয়া হয়েছিল এর আগে, তিনি আবার এই সময় শক্তিশালী হন, তিনি বিদ্রোহ করেন। এবং এই সঙ্গে আরো একজন আছেন যার নাম হচ্ছে আলী মারদান। আলী মারদান এই সময় বাংলা এবং বিহারের গভর্নর ছিলেন, তিনিও স্বাধীন হয়ে যান। আলী মারদান কুতুবউদ্দিন আইবকের সময়
বাংলা এবং বিহারের গভর্নর ছিলেন এবং ইনি এই সময় এও স্বাধীনতা ঘোষণা করে। এবার এটা তো গেল নিজেদের মধ্যেকার বিবাদ। অন্যদিকে ভারতীয় যারা রুলার ছিল, জালোর, রণথম্বর, এই সমস্ত অঞ্চল, এই সমস্ত জায়গার যারা রুলার ছিল, তারা স্বাধীন হওয়া শুরু করে, তারাও বিদ্রোহ ঘোষণা করে, কারণ আবার কুতুবুদ্দিন আইবক মারা গেছে, তো আবার বিদ্রোহ। মানে এই সময় একটা ব্যাপারই ছিল, যখনই কোনো রুলার মারা যেত তখনই বিদ্রোহ উঠে আসতো, আবার নতুন যে রুলার হতো, যে শাসক হতো, সে গিয়ে আবার এই বিদ্রোহগুলো দমন করতো, আবার একটা শাসন ব্যবস্থা এইরকম করে চলতো। এছাড়াও এই সমস্ত কিছু ছাড়াও এই সময় সব থেকে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খাঁ একজন মঙ্গল রুলার ছিলেন এবং এই সময় তিনি পুরো পৃথিবী দখল করার একটা প্ল্যান নিয়ে বেরোন। ক্লিয়ার? তো চেঙ্গিস খাঁর আক্রমণের একটা সম্ভাবনা এই সময় তৈরি হয় এবং এটাও একটা প্রশ্ন আসে যে কার সময় চেঙ্গিস খাঁর আক্রমণের একটা সম্ভাবনা ভারতে দেখা দিয়েছিল? উত্তর হবে ইলতুৎমিশের সময়। তো ফার্স্ট হচ্ছে তাজউদ্দিন ইলদুজকে হারানো। ইলদুজকে হারানো হয় 1215 খ্রিস্টাব্দে এবং এখানে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে থার্ড ব্যাটেল অফ তরাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এর আগে দুটো তরাইনের যুদ্ধ অলরেডি দেখে এসেছি, 1191 এবং 1192-তে, 1191 এবং 92-তে। 1215 খ্রিস্টাব্দে হয় তৃতীয় তরাইনের যুদ্ধ, যেখানে তাজউদ্দিন ইলদুজ পরাজিত হন। অতএব তাজউদ্দিন ইলদুজের যে চ্যালেঞ্জটা ছিল, প্রবলেমটা ছিল, সেটা মিটে যায়। অন্যদিকে 1217 খ্রিস্টাব্দে কুবাচা এও একটা প্রবলেম করছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়। ইনি পাঞ্জাব অঞ্চল অব্দি এগিয়ে এসেছিলেন, পাঞ্জাব থেকে একে সরিয়ে দেওয়া হয়। তো দুজন ক্লিয়ার। এরপরে তেমুজিন বা যাকে আমরা চেঙ্গিস খাঁ নামে জানি। চেঙ্গিস খাঁ 1220 খ্রিস্টাব্দে in 1220 CE, Temujin, popularly known as Genghis Khan, the leader of Mongols, started invading Central Asia and destroyed the Khwarizm Empire. Khwarizm সাম্রাজ্য সম্পর্কে তোমরা আগে জেনে এসছো যখন আমরা মোহাম্মদ ঘুরি সম্পর্কে পড়ছিলাম। খোয়ারিজম এম্পায়ার খুবই শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল এবং এরা মোহাম্মদ ঘুরিকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল। সেই খোয়ারিজম সাম্রাজ্যকে এই চেঙ্গিস খাঁ পুরো ধ্বংস করে দেন এবং খোয়ারিজম সাম্রাজ্যের যারা শাসক হতো তাদেরকে বলা হয় শাহ অফ খোয়ারিজম, SHA, শাহ অফ খোয়ারিজম। ঠিক আছে, বা বাংলায় হচ্ছে খোয়ারিজম শাহ, খোয়ারিজম শাহ বলা হয়। ঠিক আছে, বাংলায় খোয়ারিজম শাহ বা ইংরেজিতে বলা হয় শাহ অফ খোয়ারিজম। যেমন আমরা রাজা, মহারাজা এরকম বলি না, সেরকম ব্যাপার। শাহ অফ খোয়ারিজম, একে হত্যা করে দেওয়া হয়। চেঙ্গিস খাঁ একে হত্যা করে দেয়। এই সময় যিনি রুলার ছিলেন তাকে হত্যা করে দেওয়া হয় এবং এনার যিনি পুত্র ছিলেন তার নাম হচ্ছে জালালউদ্দিন মাঙ্গবর্ণী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, জালালউদ্দিন মাঙ্গবর্ণী। ইনি এই সময় পালিয়ে চলে আসেন ভারতে এবং ইলতুৎমিশের কাছে গিয়ে তিনি সাহায্য প্রার্থনা করেন যে তাকে যেন ইলতুৎমিশ তার কোর্টে জায়গা দেয়। কারণ এখানে অনেক কিছু হয়েছিল। জালালউদ্দিন মাঙ্গবর্ণী বলে যে যেহেতু তিনিও মুসলিম এবং ইলতুৎমিশও যেহেতু ইসলাম ধর্মের মানুষ, তো দুজন একে অপরের সাহায্য করা উচিত। অন্যদিকে তেমুজিন কিন্তু ইসলাম ধর্মের মানুষ ছিলেন না। এবার ইলতুৎমিশ অলরেডি জানতেন যে তেমুজিন বা চেঙ্গিস খাঁ কেমন ভাবে আক্রমণ করেন, আর যদি তেমুজিন ভারতে আক্রমণ করে পুরোপুরি ধ্বংস করে দেবে, কারণ এখনো পর্যন্ত দাস বংশ অতটা শক্তিশালী নয়। যে চেঙ্গিস খাঁ খোয়ারিজম সাম্রাজ্যকে ধ্বংস করে দেয়, এখন সবে প্রতিষ্ঠিত এই দাস বংশ কোনো ব্যাপারই নয় তার কাছে ধ্বংস করাটা। আর চেঙ্গিস খান আক্রমণ খুবই সাংঘাতিক আক্রমণ ছিল, পুরো ধ্বংস করে দিত একদম আক্রমণে। তো এইটা জানতো। তো ইলতুৎমিশ এইখানে একটা ডিপ্লোম্যাটিক স্কিল দেখায়, মানে হচ্ছে তিনি একটা রাজনৈতিক ভালো পদক্ষেপ নেন। So with the diplomatic skill, he prevented Mongol attack and saved India from the width of Genghis Khan. তিনি এখানে এই মাঙ্গবর্ণীকে কোনো রকম সাহায্য করেন না, তাকে তার রাজ্য থেকে চলে যেতে বলেন। এবার এর ফলে চেঙ্গিস খাঁ ভারতে আক্রমণ করে না। তো এই কারণে আর মানে চেঙ্গিস খাঁ সেই কারণেই আর ভারতে আক্রমণ করেনি। এর একটা বড় কারণ এখানে হয়েছিল। এবার প্রথম যে তিনটে প্রবলেম ছিল সেই তিনটে আমরা দেখলাম মিটে যাচ্ছে। এবার 1225 থেকে এবার তিনি আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার করা এবং যে যে জায়গাগুলো এই সময় স্বাধীন হয়ে যাচ্ছিল সেই জায়গাগুলোকে দখল করা শুরু করেন।
From 1225 onwards, Iltutmish engaged his army in suppressing the disturbance in the east. আমরা দেখলাম আলী মারদান যে বাংলা অঞ্চলে রাজত্ব করতো, মানে যেখানে ওখানকার ছিল, গভর্নর ছিল, সে বিদ্রোহ ঘোষণা করেছে। ওই বিদ্রোহটা দমন করা শুরু হয় 1225 থেকে। And in 1226-27, Iltutmish sent a large army under his son Nasiruddin Mahmud, which defeated Iwaz Khan and brought Bengal and Bihar. 1226-27 খ্রিস্টাব্দে এই নাসিরুদ্দিন মাহমুদকে পাঠানো হয়। নাসিরুদ্দিন মাহমুদ হচ্ছে ইলতুৎমিশের পুত্র ছিলেন এবং ইনি গিয়ে ইওয়াজ খাঁকে পরাজিত করেন। অর্থাৎ এই সময় বাংলার যিনি রুলার, এর আগে যার নাম দেখেছিলাম আলী মারদান, তারপরে যিনি সিংহাসনে বসেন তার নাম ইওয়াজ খাঁ। সেই ইওয়াজ খাঁকে পরাজিত করা হয় এবং বাংলা, বিহার এই অঞ্চলগুলো দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে চলে আসে। Similarly, a campaign was also launched against the Rajput chiefs, কারণ রাজপুতরাও এই সময় বিদ্রোহ ঘোষণা করেছিল, অনেকেই স্বাধীন হয়ে গেছিল, তাদেরকে পুনর্দখল করার জন্য এই সময় বিভিন্ন আক্রমণ করা হয়। রণথম্বর চলে আসে আবার দিল্লি সাম্রাজ্যের মধ্যে 1226 খ্রিস্টাব্দে এবং 1231 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ হ্যাড এস্টাবলিশড হিজ অথরিটি ওভার মান্ডোর, জালোর, বায়ানা অ্যান্ড গোয়ালিয়র। যে যে জায়গাগুলো এই সময় বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন হয়ে গেছিল প্রত্যেককেই আবার তিনি দখল করে দিল্লি সাম্রাজ্যের মধ্যে নিয়ে আসেন। হি অলসো অ্যাটাক নাগারা, এই অঞ্চলটার উপরও তিনি আক্রমণ করেন, নাগারা, কিন্তু তিনি সেই জায়গাটা দখল করতে পারেননি কারণ সেই সময় গুজরাটের যিনি রুলার ছিলেন তিনি আক্রমণ করে দেন ইলতুৎমিশকে, সেই কারণে তাকে পিছিয়ে আসতে হয়। এবার সেইটার বদলা নেওয়ার জন্য ইলতুৎমিশ গুজরাটে আক্রমণ করেন। গুজরাটে যারা রাজত্ব করতো তারা হচ্ছে চালুক্যরা, সেই চালুক্যদের উপর আক্রমণ করা হয় এবং গুজরাট অঞ্চলটা তিনি দখল করেন। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে সুলতানে মানে দাস বংশ সেটা একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছেন ইলতুৎমিশ। তার সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে তিনি ইকতা ব্যবস্থা চালু করেন। ইকতা ব্যবস্থার মতো ব্যবস্থা একটা ছিল, কারণ ইকতা ব্যবস্থা অ্যাকচুয়ালি সেই মোহাম্মদ ঘুরির সময় থেকে চলে আসছে। মেন যে ইকতা ব্যবস্থার প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরি, কিন্তু ভারতে প্রপারলি ইকতা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ। সেই কারণে পরীক্ষার প্রশ্ন আসে যে ইকতা ব্যবস্থা কে প্রতিষ্ঠা করেন। অপশানে থাকে না, মোহাম্মদ ঘুরি থাকে না, সেখানে ইলতুৎমিশই থাকে, তো ইলতুৎমিশ সঠিক উত্তর। হি ডিভাইডেড হিজ এম্পায়ার ইনটু ইকতাস। অ্যাকচুয়ালি করা হয়েছিল কি, এই সময় যতটা অঞ্চল দিল্লির সাম্রাজ্যের মধ্যে রয়েছে সেই পুরো অংশকে ভাগ করে দেওয়া হতো এবং এক একটা ভাগ এক একজনকে দেওয়া হতো, তাদেরকে বলা হচ্ছে ইকতাদার, এবং যে ভাগটা দেওয়া হচ্ছে, যে জমিটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইকতা। এবার যিনি ইকতাদার, ওই জমি থেকে যতটা উৎপাদন হচ্ছে বা যতটা ট্যাক্স পাওয়া যাচ্ছে সেই ট্যাক্সের কিছুটা অংশ নিজের স্যালারি হিসেবে রেখে দিত, দিয়ে বাকি অংশটা সে দিয়ে দিত সুলতানকে। এই ব্যবস্থাটা হচ্ছে ইকতা ব্যবস্থা। তো প্রথম কোশ্চেন যেটা এখান থেকে আসে যে ইকতা ব্যবস্থা কি স্যালারির মাধ্যমে ছিল, অর্থাৎ এখানে কি বেতনের মাধ্যমে এই ইকতা ব্যবস্থা প্রচলিত ছিল? এটা এক্স্যাক্টলি হ্যাঁ, স্যালারির মাধ্যমে এটা হতো। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে স্যালারি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লিয়ার? এবার প্রত্যেক যারা ইকতাদার ছিল তাদের আন্ডারে কিছু সৈন্য থাকতো, ঠিক আছে? এই সময় পর্যন্ত কোনো স্ট্যান্ডিং আর্মি বা রাজার কোনো বা সুলতানের নিজস্ব কোনো সৈন্য ছিল না, যেটা পরবর্তীকালে হবে। ইকতাদারদের আন্ডারে এই সৈন্য থাকতো এবং যখনই সুলতান কোথাও আক্রমণ করতো এই ইকতাদাররাই সৈন্য সরবরাহ করতো। এবার এই ইকতাদাররা যখন সেই এটা নিত, স্যালারিটা নিত, নিজের যে ট্যাক্সটা পাওয়া যেত তার থেকে কিছুটা টাকা রেখে দিত এই সৈন্যদের মেনটেন করার জন্য। ক্লিয়ার? এই ব্যবস্থাটাকে ইকতা ব্যবস্থা বলা হয়। আর একটা কোশ্চেন আছে, এটা আলাদা লাইনে লেখার কারণ হচ্ছে ইকতাদারি ব্যবস্থা ট্রান্সফারেবল ছিল, অর্থাৎ কেউ যদি চায় তার ইকতা অন্য কাউকে দিতে পারবে, বা সে ইকতাদার যে ইকতাদার কোনো একটা অঞ্চলে রয়েছে সে অন্য কোনো একটা অঞ্চলে গিয়ে ইকতাদারি নিতে পারত, ট্রান্সফারেবল ছিল। ক্লিয়ার? এগুলো কোশ্চেন আছে, তো সেই কারণে এগুলো আলাদা করে বলা। সেকেন্ড তার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তুর্কানি চেহেলগানি বা বন্দেগান ই চেহেলগান, এই দলটা তৈরি করা, এই গ্রুপটা তৈরি করা। তুর্কানি চেহেলগানি বা বন্দেগান ই চেহেলগান বা 40 চক্র বাংলাতে বলা হয়, এরা হচ্ছে 40 জন আমির ওমরাহের একটা গ্রুপ যারা সুলতানকে সাহায্য করতো, যারা সুলতানকে কি বলা হয় রাজত্ব করতে সাহায্য করত। এরা প্রত্যেকেই ছিল তুর্ক, এবং তুর্ক শুধু নয়, তুর্ক আমির। আমির কারা? আমির হচ্ছে প্রচন্ড ধনী গণ্যমান্য ব্যক্তি যারা ছিল, অবশ্যই তুর্ক।
তুর্কি, তাদের অরিজিন তুর্ক হতে হবে, তাদেরকে নিয়ে 40 জনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হতো। ওয়ান টাইপ অফ বলতে পারো মন্ত্রীদের মতো একটা ব্যবস্থা ছিল। এটা ঠিক মন্ত্রী বলা যায় না, যাই হোক, এরা কি করতো, সুলতানকে সাহায্য করতো। এই গ্রুপটা ততদিন অবধি সাহায্য করত যতদিন অবধি ইলতুৎমিশ বেঁচে ছিল। যে ইলতুৎমিশ মারা যাচ্ছে তারপর থেকে এই 40 চক্র বা বন্দেগান ই চেহেলগান এরা চেষ্টা করে কিভাবে তারা আরো পাওয়ারফুল হয়, সমস্ত ক্ষমতা তাদের হাতে থাকে। ইভেন কিছুদিন এরপর থেকে আমরা দেখবো যে তারা রাজাকে, মানে কে সিংহাসনে বসবে সেইটা তারা তৈরি করতো। তো এরকম একটা ব্যবস্থা হয়। ফাইনালি গিয়ে বলবান এসে এই গ্রুপটাকে বন্ধ করে দেন। তো যাই হোক, তুর্কানি চাহেলগানি বা বন্দেগান ই চাহেলগান বা 40 চক্র এই গ্রুপটা তিনি শুরু করেন। ক্লিয়ার? এটাই এখানে বলা আছে। ইলতুৎমিশের মৃত্যুর পরে তারা পাওয়ারফুল হয়ে যেতে থাকে। ঠিক আছে, আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট তার কাজ ইলতুৎমিশের, হিজ অথরিটি ওয়াজ রেকগনাইজড বাই দ্য আব্বাসিদ খলিফ অফ বাগদাদ ইন 1229 CE। অর্থাৎ তিনি প্রথম সুলতান যিনি খলিফার কাছ থেকে সম্মতিপত্র নিয়ে এসেছিলেন। তিনি খলিফার সম্মতি নিয়ে ভারতের শাসক হয়েছিলেন। তোমরা জানো যে মুসলিম ধর্মে খলিফা একটা মানে বিশেষ বড় ভূমিকা পালন করেন। তিনি পুরো মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মগুরু, অর্থাৎ তার কাছ থেকে তিনি পারমিশন নিয়ে আসেন যে আমি ভারতে শাসন করছি। তো এই কাজটা করেন 1229 খ্রিস্টাব্দে। এবং এই সময় যিনি খলিফা ছিলেন, আব্বাসিদ খলিফার নাম তোমরা আমি আগে প্রথমের দিকে বলে এসেছি। আব্বাসিদ খলিফা এই সময় রাজত্ব করত, মানে ছিল, খলিফার পোস্টে ছিল এবং বাগদাদে তিনি থাকতেন, এবং তার কাছ থেকে এই পারমিশন নিয়ে আসা হয়। এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা একটু আগে দেখলাম, যে কুতুবুদ্দিন আইবক কোনো কয়েন চালু করে যাননি, কিন্তু ইলতুৎমিশ কয়েন চালু করেন। ক্লিয়ার? ইস্যুড পিওরলি অ্যারাবিক কয়েনেজ অফ সিলভার টঙ্কা অ্যান্ড কপার জিতল। তিনি দু রকমের কয়েন চালু করেন। একটা হচ্ছে টঙ্কা, যেটা ছিল হচ্ছে সিলভার, রূপোর, আর একটা হচ্ছে কপারের। এটা হচ্ছে টঙ্কা আর এটা হচ্ছে জিতল। কপারের বা তামার আর একটা কয়েন চালু করেন যেটার নাম হচ্ছে জিতল। এখান থেকে এই কোশ্চেনগুলো করা হয়। এটা কোন ধাতু দিয়ে তৈরি? সিলভার টঙ্কা, এটার কত ওয়েট ছিল? 175 গ্রাম ওয়েট ছিল। স্বাভাবিকভাবে রূপোর দাম বেশি, তো এটা দামি কয়েন ছিল। আর তার থেকে কম দামি যে কয়েনটা ছিল সেটা হচ্ছে জিতল। কম দামি বলতে যেমন আমাদের কাছে একটা 2000 টাকার নোট আর একটা হচ্ছে 100 টাকার নোট, এরকম ধরে নিতে পারো। তো এই দুটো তিনি চালু করে যান। ক্লিয়ার? ফাদার অফ টম বিল্ডিং। টম মানে হচ্ছে সমাধি ক্ষেত্র। আমরা দেখবো যে এই পুরো মধ্যকালীন ভারতে একাধিক এই সমাধি ক্ষেত্র তৈরি হবে, যেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে, মানে ইংরেজিতে যেটাকে টম বলা হয়। এবং এই সমস্ত টম বা সমাধি ক্ষেত্রের মধ্যে সব থেকে উৎকৃষ্ট যেটা, সেটারই নাম হচ্ছে তাজমহল। তাই তো? তাজমহলও একটা টম্ব, সেটা অনেক পরবর্তীকালে শুরু হবে। কিন্তু এই টম্ব তৈরি করার যে শিল্প, এটা ভারতে ইন্ট্রোডিউস করেন, ভারতে শুরু করে যান ইলতুৎমিশ। তিনি কুতুব মিনার তৈরি করেন, সম্পূর্ণ করেন। এটা ইম্পর্টেন্ট। কুতুব মিনার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এনার স্মরণে তৈরি হয়। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হচ্ছেন একজন সুফি সাধু ছিলেন। তার স্মৃতিতে এই কুতুব মিনার তৈরি হয়েছিল। দিল্লির মেহরুলিতে এটা অবস্থিত। 238 ফিট এটার হাইট। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে? এগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন করা হয়, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? কুতুব মিনার, বারে বারে বলছি, তিনি তৈরি করা সম্পূর্ণ করেন। ক্লিয়ার? কোনোদিনই উত্তর ফিরোজ শাহ তুগলক হবে না। ক্লিয়ার? কুতুব মিনার তৈরি তিনি কমপ্লিট করেন। প্যাট্রোনাইজড মিনহাজুস সিরাজ, এই নামটা ইম্পর্টেন্ট। মিনহাজুস সিরাজ নামে একজন খুব বিখ্যাত একজন লেখক বা কবি, হিস্টোরিয়ান, সরি, এনার কোর্টে ছিলেন, যিনি তাবাকাত এ নাসিরি এই গ্রন্থটা রচনা করেন। এই পয়েন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট। ইনি প্রথম, ইলতুৎমিশ হচ্ছেন প্রথম, পুরো মধ্যকালীন ভারতের ইতিহাসের প্রথম এবং শেষ ব্যক্তি যিনি উত্তরাধিকার নির্বাচন করে গেছিলেন। কারণ মুসলিম যারা রুলার ছিল তাদের উত্তরাধিকার কোনো নিয়ম ছিল না। যেমন হিন্দু রুলারদের একটা ব্যাপার ছিল, তাদের যিনি মানে কোনো একজন শাসকের যিনি বড় পুত্র হতেন, নিয়ম অনুযায়ী তিনি সিংহাসন লাভ করতেন। এবার হ্যাঁ, সেই নিয়ে যুদ্ধ হয়েছে
কে অনেককে হত্যা করে পরের কোনো ভাই সিংহাসনে বসেছে আলাদা ব্যাপার, কিন্তু একটা নিয়ম ছিল এরকম। কিন্তু মুসলিম শাসকদের কোনো এরকম রুল ছিল না। তাই এরপরে আমরা দেখব একাধিকবার সিংহাসনে কে বসবে সেই নিয়ে লড়াই চলবে। কিন্তু এই ইলতুৎমিশ একমাত্র ব্যক্তি যিনি এরপরে কে শাসক হবেন সেটা তিনি করে গেছিলেন। তিনি বলে গেছিলেন রাজিয়া সুলতানকে তিনি নির্বাচিত করেন, যেহেতু তার যারা পুত্ররা ছিল তারা সবাই অযোগ্য ছিল। তার যে বড় পুত্র ছিল সে করেনি, মানে সিংহাসন করেনি, দাবি করেনি, বাংলার রুলার ছিল। তো সেই কারণে রাজিয়া সুলতানকে সিংহাসনে বসানো হয়। বাকিদের মধ্যে বড় পুত্রকে ছেড়ে দিয়ে, এক পুত্র মারা গেছিল আর এক পুত্র বাংলার শাসক হিসেবেই থেকে গেছিল, সে দিল্লির সিংহাসন জন্য সে দাবি জানায়নি। বাকি যারা পুত্ররা ছিল তারা সকলেই অযোগ্য ছিল, এই কারণে রাজিয়া সুলতানকে তিনি নির্বাচিত করে যান। ক্লিয়ার? আরো একটা ব্যাপার, যে কোনো একজন মহিলাকে নির্বাচন করা, এটা একটা অনেক দূরবর্তী একটা, মানে অনেক আগের একটা চিন্তা ভাবনা তিনি করে গেছিলেন। তখনও পর্যন্ত একজন মহিলা শাসক হবে সেটা কেউই চিন্তা করতে পারেনি, ইলতুৎমিশ করে গেছিলেন। তো এই সমস্ত ব্যাপার। এরপরে হচ্ছে রুকনউদ্দিন ফিরোজ শাহ। যদিও রাজিয়া সুলতানকে নির্বাচন করা হয়, কিন্তু যেটাই বলছি যে সেই সময় একজন মহিলা শাসন করবে এটা কেউই চিন্তা করতে পারেনি বা কেউ মেনেও নেয়নি। সেই কারণে যে এই সময় এই যে ছিল আমির ওমরাওরা ইলতুৎমিশের একজন পুত্রকে, এখানে এল্ডেস্ট সন বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ইনি সব থেকে বড় পুত্র ছিলেন না রুকনউদ্দিন ফিরোজ শাহ, তার বড় পুত্র নয় ইনি। যাই হোক, রুকনউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসানো হয় 1236 খ্রিস্টাব্দে, কিন্তু ইনি খুব একটা যোগ্য ছিলেন না। ক্লিয়ার? এবার ইনি যখন সিংহাসনে বসেন তখন একাধিক বিদ্রোহ উঠে আসতে শুরু করে। তো মুলতানের যিনি এই সময় গভর্নর ছিলেন তিনি বিদ্রোহ ঘোষণা করেন, এবং সেই বিদ্রোহটা দমন করতে রুকনউদ্দিন ফিরোজ শাহ যায় মুলতানে, এবং সেই সময় রাজিয়া সুলতান কয়েকজন দিল্লির আমির ওমরাহদের সাহায্য নিয়ে, অনেকেই চায়নি কিন্তু অনেকে আবার চেয়েও ছিল, কিছু পজিটিভ কিছু নেগেটিভ তো থাকবেই। তো রাজিয়া সুলতানকে সিংহাসনে বসানো হয়, তাদের সাপোর্টে তিনি সিংহাসনে বসেন। তো দিল্লি সুলতানি যুগে, বা বলতে পারো পুরো মধ্যকালীন ভারতের ইতিহাসে, খুব কম মহিলা রয়েছে যারা ডাইরেক্ট সিংহাসনে বসেছিল। তাদের মধ্যে প্রথম এই রাজিয়া সুলতান, এরপরে খুব কম নাম পাবো, চাঁদ বিবির নাম পাবো, কিন্তু তিনি ডাইরেক্ট শাসক বা রাজা হিসেবে সিংহাসনে বসেননি। যাই হোক, এই রাজিয়া সুলতান হচ্ছে ফার্স্ট অ্যান্ড অনলি ফিমেল মুসলিম রুলার, তাই জন্য এখানে বলা হচ্ছে অনলি ফিমেল মুসলিম রুলার। ইনি একমাত্র মুসলিম রুলার যিনি এই পুরো মধ্যকালীন ভারতের ইতিহাসে যিনি সিংহাসনে বসেছিলেন। 1236 থেকে 1239, খুবই অল্প সময়, বেশি বছর নয়, তিনি 1236 থেকে 1239 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। এনার একটা ব্যাপার ছিল যে এই সময় বাকি যারা রুলার, যেটা আরাম শাহ দেখলাম, রুকনউদ্দিন ফিরোজ দেখলাম, এরা অযোগ্য ছিল। কিন্তু রাজিয়া সুলতান একদিক থেকে বলতে গেলে তিনি কিন্তু বিদুষী ছিলেন। এর কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই আমির ওমরাহরাই হচ্ছে প্রবলেম শুরু করছে। আমির ওমরাহরা যতদিন থাকবে তাদেরকে না সরালে তিনি স্বাধীনভাবে শাসন করতে পারবেন না। তাই ধীরে ধীরে তিনি এই তুর্কিশ আমিরদের সরিয়ে দিয়ে অন্যান্য ব্যক্তিদের তিনি উঁচু উঁচু পোস্টে নিযুক্ত করতে শুরু করেছিলেন, যেটা তিনি কমপ্লিট করে যেতে পারেননি। পরবর্তীকালে যখন বলবন সিংহাসনে বসবে, তিনিও তখন এটা ভেবেছিলেন যে এই যারা 40 চক্র বা আমির ওমরাহ যারা রয়েছে তারাই মেন প্রবলেম করছে, তাদেরকে সরাতে হবে। এটা পরে বলবন ভেবেছিলেন এবং বলবন তাদেরকে সরিয়ে দিয়েছিলেন। রাজিয়া সুলতান সেটা প্রথমে ভাবতে শুরু করেন, কিন্তু সেটা তিনি করে যেতে পারেননি। ঠিক আছে? ইনি যখন সিংহাসনে আসতেন, পর্দা, নর্মালি জানো যে পর্দা প্রথা সেই সময় ছিল, সেই পর্দা প্রথা তিনি মানতেন না। তিনি পুরুষদের পোশাকে তিনি আসতেন, তিনি হাতিতে চড়তেন, এইরকম একটা ব্যাপার তার মধ্যে ছিল। মানে পুরো প্রপার শাসকের মতো তিনি শাসন করতেন, এবং যেটা সেই সময় যারা আমির ওমরাও ছিল, তুর্কিশ যারা প্রধান গণ্যমান্য ব্যক্তি, তারা মানতে পারছিল না। দুটো কারণ, প্রথম কথা, একজন মহিলা শাসন করবে, তার আন্ডারে থাকবে এরা, এটা সেই সময় অতটা ছিল না, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমির ওমরাওরা এই সময় চাইছিল এমন একজন সিংহাসনে বসবে যে তাদের হাতের পুতুল হবে, তারা যা বলবে সেটা এরা করবে, শাসক যারা হবে। কিন্তু রাজিয়া সুলতান সেরকম ছিলেন না। এই দুটো কারণেই আমির ওমরাহদের সঙ্গে রাজিয়া সুলতানের বিরোধ বাঁধতে শুরু করে,
They are particularly incensed over her decision to appoint an Abbasian slave, Malik জামালউদ্দিন ইয়াকুত। এই ইয়াকুত নামটা ইম্পর্টেন্ট। এই ইয়াকুতকে আমির এ আখুর পদ দেওয়া হয়। আমির এ আখুর এই পদটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে আস্তাবলের প্রধান। যেখানে ঘোড়া রাখা হয় সেই জায়গাটাকে আস্তাবল বলা হয়, আস্তাবলের প্রধান। এবং এটা খুব ইম্পর্টেন্ট, খুব বড় একটা পোস্ট। শুনে মনে হচ্ছে যে খুব মানে ছোট পোস্ট হতে পারে, কিন্তু খুব বড় একটা পোস্ট, আস্তাবলের প্রধান। কারণ তোমরা জানো যে এই রুলাররা সকলে ঘোড়া ওপরে খুব জোর দিত, যুদ্ধক্ষেত্রে ঘোড়া খুব ব্যাপক পরিমাণে ব্যবহার করা হতো। আর সেই ঘোড়ার আস্তাবলের প্রধান যিনি, তার খুব বড় পাওয়ার ছিল। তো আমির আখুর পদে বসানো হয় এই ইয়াকুতকে। এ একজন দাস ছিল এবং এদের দুজনের মধ্যে একটা খারাপ সম্পর্ক এই সময় ছড়িয়ে দেওয়া হয়, যে ইয়াকুত সঙ্গে রাজিয়া সুলতানার একটা খারাপ সম্পর্ক রয়েছে। যাই হোক, এরকম অনেক কিছু প্রচার করা হয়। এবং এটাও একটা বিরোধের কারণ ছিল যে ধীরে ধীরে যারা তুর্কিস, এই সমস্ত পদগুলো, এই আমিরে আখুর বা বড় বড় যে পোস্টগুলো, এইগুলো নর্মালি তুর্কিস ব্যক্তিরা ছাড়া অন্যরা কেউ পেতও না। সেইখানে অন্যান্যদের বসানো হচ্ছে দেখে আরো বেশি করে তুর্কিস যারা নোবেল ছিল তারা ক্ষুব্ধ হয়, এবং অন্যান্য জায়গাতে নন তুর্কিস যারা ছিল তাদেরকে নিযুক্ত করতে থাকে। যেটা বললাম যে রাজিয়া সুলতান বুঝতে পেরেছিলেন যে এই আমির উমরাওরাই প্রবলেম শুরু করছে, তো তাদেরকে সরিয়ে দিয়ে নন তুর্কিস যারা ছিল তাদেরকে নিযুক্ত করতে, যারা অন্যান্য অতুর্কি ব্যক্তি ছিল তাদেরকে বসাতে শুরু করে, যেটা নিয়ে প্রবলেমটা শুরু হয়। ক্লিয়ার? তো এই প্রবলেমটা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং 1240 খ্রিস্টাব্দে সিরহিন্দ অঞ্চল বা ভাটিন্ডা অঞ্চলে আলতুনিয়া বলে একজন বিদ্রোহ ঘোষণা করে। ক্লিয়ার? আলতুনিয়া এই জায়গাকার গভর্নর ছিলেন, সিরহিন্দ বা ভাতিন্ডা অঞ্চলের গভর্নর ছিলেন। সেই বিদ্রোহটা খুব বড় আকার ধারণ করে এবং 1240 খ্রিস্টাব্দে তিনি এতে যান, রাজিয়া সুলতান এই বিদ্রোহটা দমন করতে যান এবং সেই সময় দমন করার কোনো উপায় না পেয়ে আলতুনিয়াকেই তিনি বিবাহ করে নেন। ক্লিয়ার? তো বিবাহ করে দুজনে মিলে যখন দিল্লির পথে ফিরছিলেন সেই সময় এদের দুজনকে হত্যা করে দেওয়া হয়। এইভাবে এখানে হত্যা করে দেওয়ার পরে এই যে রাজিয়া সুলতানার যে সময়টা সেটাও শেষ হয়ে যায়। ক্লিয়ার? তো এর পরে কি হলো সেটার আমরা পরের দিনের ভিডিওতে দেখব। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পারলে, এখানে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে সেগুলো আশা করছি বুঝতে পারলে। তো এর পরে কি হয়েছে সেটার একটুখানি এখানে বলে যাচ্ছি। ইন দ্য মিন টাইম দ্য তুর্কিশ নোবেলস পুট বাহরাম অ্যানাদার সন অফ ইলতুৎমিশ অন দ্য থ্রোন। ঠিক আছে? রাজিয়ার সুলতানার মৃত্যুর পরে বাহরাম বলে একজনকে সিংহাসনে বসানো হয়। ইনিও ইলতুৎমিশের একজন পুত্র ছিলেন, খুবই ছোট পুত্র, তাকে সিংহাসনে বসানো হয়। হাউএভার রাজিয়া ওন ওভার হার captor Altunia after marrying him, processed to Delhi, but she was defeated and killed on the way of Bahram Shah, way by Bahram Shah. ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আলতুনিয়াকে বিবাহ করে নেন রাজিয়া সুলতান, দিয়ে দুজনে মিলে দিল্লির পথে আসছিলেন, কিন্তু সেইখানে এই বাহরাম এদের দুজনকে হত্যা করে দেয়। বাহরাম শাহ এদেরকে হত্যা করে দেয়। এরপরে সিংহাসনে বসবে, মানে এরপরে যে সময়টা বাহরাম শাহ সিংহাসনে বসবে, তারপর আস্তে আস্তে আমরা পুরোটা কমপ্লিট করব। এই বংশের ইতিহাস পরের দিনের ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও নিচে, বা টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা জানাতে পারো। যদি কোনো প্রবলেম থাকে এইটার পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।